জলপাইগুড়িতে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় বিতর্কিত মোড়। সোমবার এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের ফাঁসির সাজা খারিজ করে দেয় হাইকোর্ট। 2023 সালে নিখোঁজ 11 বছরের নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধারের পর প্রতিবেশীকে গ্রেফতার করে পুলিশ। তবে জেলা অতিরিক্ত দায়রা আদালতে পক্সো আইনে ফাঁসির সাজা ঘোষণা হলেও যথাযথ প্রমাণে সেটি খারিজ হয়। আদালতের বক্তব্য অনুযায়ী অভিযুক্তকে দোষী প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য ও প্রমাণ দিতে ব্যর্থ জেলা পুলিশ। ফলত হাইকোর্টের নির্দেশে বেকসুর খালাস অভিযুক্ত। এই রায়কে ঘিরে উঠছে পুলিশি তদন্তে গাফিলতির প্রশ্ন। বয়সটা ছিল মাত্র 11 বছর। 11 বছরের এক কন্যা সন্তানকে নৃশংসভাবে ধর্ষণ করে নেওয়ার পর তাকে নদীতে ফেলে দেওয়ার মতো ঘটনা। কথা বলছিলাম জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলের ঘটনা। একটা লম্বা সময় পেরিয়ে গিয়েছিল, পক্সো আদালতে তার ফাঁসি হয়েছিল। সেই ফাঁসির ঘটনার পরে আদালতের একাধিক রায় এবং যে অভিযোগটা উঠে আসছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, তাদের অকর্মতার কারণেই কিন্তু রায়ের রদবদল, অর্থাৎ ফাঁসি সাজাপ্রাপ্ত আসামির বেকসুর খালাস। তারপরে উঠে আসছে একাধিক অভিযোগ, একাধিক কথা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই পরিবারে, যেই পরিবারের একজন বাবা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এবং একজন মা। তারা তাদের নিজের সন্তানকে হারিয়েছেন, এই নৃশংস হত্যার সঙ্গে যুক্ত সেই সন্তানকে তারা হারিয়েছেন। আমার চিত্র সাংবাদিককে বলবো একটু যদি সামনে এগিয়ে আসে, আমি একটু কথা বলার চেষ্টা করব। দিদি ভাই, একেবারে অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা, যে ঘটনার সাক্ষী আমরা সময় কলকাতা ছিলাম। আমরা সেই খবর সে সময় আপনাদের অভিযোগ অনুযায়ী তুলে ধরেছিলাম। আজকের এই রায় আপনারা শুনেছেন, কি মনে করছেন, মানে কি বলবেন? মানে কোথাও গিয়ে এই যে রায়, আপনারা তো প্রথমে শুনেছেন যে ফাঁসি হয়েছে, এখন তো রায়ের রদবদল হলো। রায়ের কেন বদল হলো? এই যে রায়টা দিল হাইকোর্টে, আমাদের সাক্ষী গেল, প্রমাণ গেল, সব কিছু হলো। হাইকোর্টে যে রায়টা দিল, ওরা কি দেখলো, কি বুঝলো এই যে রায়টা দিল ওকে? মানে কি মনে করছেন, তাহলে কি আইনের চোখে তিনি একেবারে অপরাধ মুক্ত ছিলেন? হ্যাঁ, অপরাধেই অপরাধ। কি হয়েছিল সেদিন? 2023 সালে অঞ্চলে ভোট গ্রহণ ছিল। আমি গেছি অঞ্চলে, আর ওর মা ছিল বাড়িতে। মেয়েটা অঙ্গনওয়াড়ি সেন্টারে খিচুড়ি আনছে, খাওয়া দাওয়ার পরে এদিক দিয়ে বাইর হয়েছি। বাইর হওয়ার পরে জলের বোতল একটা হাতে নিয়ে যায়। তারপরে মেয়েটা নাই 3 দিন পরে ডুবুয়া নদীতে পাওয়া গেল। বলছিলাম, কার গাফিলতি মনে করছেন এই যে রায়ের রদবদল? কাকে দোষারোপ করবেন? প্রশাসন কি কোথাও গিয়ে আপনাদের পাশে ছিল না? প্রশাসন কি তাকে সাহায্য করলো? না, প্রশাসন আমার সাথেই ছিল। প্রশাসনের কাছে গেছি, প্রশাসন বললো যে ঠিক আছে, ইলেকশনটা বাইর হোক, তারপরে আমরা ওর ব্যবস্থা নিতে। মানে এখন আপনারা কি আরো উচ্চ আদালতের দ্বারস্থ হবেন? হ্যাঁ, হবো। ঘটনা, আপনার গ্রামের এক মেয়ে, তার সঙ্গে নৃশংস ঘটনা ঘটে গেল, তারপরে এই রায় কি বলবেন? এই রায় যখনই আমরা সকালবেলায় মোবাইল খুলে দেখি, ঠিক আছে, এবং মোবাইল খুলে দেখতেছি যে সে আসামি খালাস হয়ে গেল। এবার এক মর্মান্তিক ঘটনা, এমন কি এবার নিজের হাতে খুন করছে, খুন করার পরে সেই ব্যক্তির কেমন করে খালাস হয়, এটাই আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে একবার ব্যক্তির ফাঁসি হওয়ার অর্ডারের পরে আবার সেই ব্যক্তি ছাড়া পাইলেও কেমন করে। দেখুন, যখন ঘটনাটা ঘটে তখন আমরা দুই ভাই বাড়িতে ছিলাম না। আর যতদূর আমি ছোটো থেকে দেখতেছি যে ও যে যার মেয়ে ছিল আর কি, সে আর আমার দাদা কিন্তু খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। খুব মানে আমাদের বাড়ির সঙ্গে ওদের বাড়ির যাতায়াত খুব ভালো ছিল সম্পর্ক। কিন্তু এই ধরনের ঘটনা যে আমার দাদা ঘটাতে পারে আমরা কিন্তু স্বপ্নও বিশ্বাস করতে পারিনি। মানে আপনাদের এবং কল্পনার বাইরে ছিল। তখন আমি যখন ঘটনাটা ঘটে তখন আমি সিকিমে ছিলাম। তো জানার পরে আমার তখন মনে হয়েছিল যে এটা একটা মনে হয় ষড়যন্ত্র ছিল, কি কোনো কারণে আমার দাদাকে ফাঁসানো হয়েছিল। তো আমরা তো চাই যে এই ধরনের ঘটনা যে দোষী সে প্রকৃত দোষী, সে শাস্তি পাক। কিন্তু আইনের প্রতি সবারই বিশ্বাস আছে, আইনের মতন চলবে। আমরাও খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, আমাদের ক্ষমতা নাই যে আমরা কোর্টে গিয়ে লড়বো।
তো এই ধরনের যে আজকে যে বেহুসুর খালাস হলো দাদা, তো এটা মনে হচ্ছে আমাদের দাদা নির্দোষ ছিল এবং কোনো কারণে হয়তো তাকে ফাঁসানো হয়েছিল। বিষয়টা না বললেই নয় যে গোটা এই গ্রাম এই মুহূর্তে কিন্তু একেবারে শোকাহত। তারা একেবারে ভাবতেই পারছেন না যে একজন আসামি যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে একেবারে রীতিমতো ধর্ষণ করে বস্তাবন্দি করে নদীতে ভাসিয়ে দেওয়ার মতো ঘটনা। এই মুহূর্তে আমরা পরিবারের কথা বলছিলাম, পরিবারের যিনি পিতা রয়েছেন, অভিযোগ যে ভিকটিমের যে পিতা, তিনি কিন্তু একেবারে অশ্রুজলে একাকার। তিনি যেমনটা বলছেন, তিনি ফাঁসি চাইছেন, তার মায় ফাঁসি চাইছে, এবং যারা এই এলাকার গ্রামবাসীরা তারাও কিন্তু একই কথা বলছেন। তবে সব মিলিয়ে দাঁড়িয়ে এই মুহূর্তে এই যে গোটা গ্রাম যে পর্যায়ে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আইনের প্রতি এখনও কিন্তু অন্ধের মতো ভরসা রাখছেন এই পরিবার। পাশাপাশি অভিযুক্তের পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে একেবারে বেকসুর খালাস তাদের কাছে একটা একেবারে তাদের কাছে যে বিষয়টা আছে, তারা নির্দোষ ছিল প্রথম থেকেই তারা দাবি করেছিলেন, এবং সেইটাকেই মান্যতা দিয়ে কোর্ট কিন্তু তাকে একেবারে বেকসুর খালাস করেছে। সম্পূর্ণ বিষয়টা হচ্ছে একটা আদালতের ব্যাপার। ঘটনা হচ্ছে কি, আমি যেহেতু আমাদের এই বুদ্ধির ব্যাপার, তদ্রূপে যে কাজটা ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। তো এখন যেহেতু আইনের আওতায় চলে গেছেন উনি, আইনের আওতায় যাওয়ার পরে এখন আইন যেটা করবে সেটাই তো আমাদেরকে মান্যতা দিতে হবে। এখানে তো আমিও জানি যে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা মানুষকে উপযুক্ত সাজা হওয়ার একটা দরকার। এই ব্যক্তি যিনি ডেথ রো কনভিক্ট হয়ে আছেন, তার এগেনস্টে ডেথ দেওয়া তো দূরস্থান, তার এগেনস্টে চার্জটাই প্রসিকিউশন প্রমাণ করতে পারেন আইনের নিরীক্ষে। সেই জন্য এবং মূল কেসটা ছিল সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে, এবং চেইন অফ সার্কামস্টান্সেসগুলো লুজ এবং ব্রোকেন চেইন অফ সার্কামস্টান্সেসের উপর ভিত্তি করে কাউকে সাজা দিতে হলে সেই চেইনগুলো একদম মানে কনস্ট্যান্ট হতে হবে, এবং সেগুলো লুজ হলে চলবে না, বা সেগুলোর মধ্যে কোনো ফাঁক ফোকর থাকলে চলবে না। সেই ধরনের কোনো চেইন অফ সার্কামস্ট্যান্সেস প্রসিকিউশন দেখাতে পারেননি সেই সময় হাইকোর্টে, এবং নেই। তার ভিত্তিতে আইনের নিরিখে বিচার করে এই ব্যক্তিকে আদালত খালাস করেছেন, হাইকোর্ট খালাস দিয়েছেন, অর্থাৎ সমস্ত চার্জেসের থেকে তাকে অ্যাকুইটাল করেছেন এবং নেসেসারি ডিরেকশন পাস করেছেন যাতে সে জেল থেকে বেরিয়ে যেতে পারে। সব মিলিয়ে বর্তমানে ধূপগুড়ির এই প্রত্যন্ত গ্রাম এই মুহূর্তে কিন্তু একেবারে বলা বাহুল্য যে একেবারে মধ্যবর্তী পর্যায়ে রয়েছে। একদিকে ফাঁসির দাবি, অন্যদিকে বেকসুর খালাস হয়ে যাওয়ার একটা আনন্দ উদযাপন। এই পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ কী হয় সেটাই কিন্তু দেখা। জলপাইগুড়ি থেকে ক্যামেরা সঙ্গে